নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা, দেখো, ইস্টবেঙ্গল আগের দুটো ম্যাচ খুব ভালোভাবে জয় করলেও আজকে কিন্তু ইস্টবেঙ্গল জয়ের ছন্দপতন। জামশেদপুরের কাছে তারা 2-1 গোলে হেরে গেল। আজকের এই ম্যাচ সম্বন্ধে তুমি কি বলবে? দেখো, প্রথমেই বলছি, আজকের ম্যাচ দেখে ঈশ্বর গুপ্তের একটা লাইন আমার মনে পড়ছে। উনি আজ থেকে 150 বছর আগে লিখেছিলেন, কলিকাতা আছে কলিকাতাতেই, তেমনি ইস্টবেঙ্গল আছে ইস্টবেঙ্গলেই। আইএসএল এর প্রথম দুটি ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল। ইস্টবেঙ্গলের খেলা চোখে লেগেছিল, সত্যি দুটো দারুণ ম্যাচ তারা খেলেছিল। কিন্তু এরপরে ইস্টবেঙ্গলের অফিসিয়াল, ইস্টবেঙ্গলের সমর্থকরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যেন আইএসএল ট্রফি ময়দানের বটতলা থেকে ইস্টবেঙ্গলের দিকে আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, কাস্টম স্ট্যান্ড পেরিয়ে গেছে, সেন্ট্রাল এক্সাইজের কাছে দাঁড়িয়ে আছে, কোনো ব্যাপার নয়, তুড়ি মরে আমরা আইএসএল জিতবো, এরকম একটা ভাব। কিন্তু খেলাটা হয় মাঠে। এবং আমি বলছি, এই ইস্টবেঙ্গল টিমে যেটা একদম শুরুতে বলেছিলাম, দুটো দল যেটা দিল্লি ছিল এবং প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলেছিল, এই নর্থ ইস্ট পুরো ভাঙা দল ছিল, তাতে 4-5টা প্লেয়ার বেরিয়ে গিয়েছিল। আলাদিন আজারে কিংবা হিয়েরো দুটো ছেলেই ছিল না। এটা অনেক সহজ প্রতিপক্ষ ছিল। ফর্মেডেবল সাইডের সামনে পড়লে ইস্টবেঙ্গলের কি অবস্থা হবে সেটা কিন্তু জামশেদপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এরপর এফসি গোয়া আছে, মুম্বাই সিটি এফসি আছে, মোহনবাগান পরে আসবে সেই 23 মে। কিন্তু তার আগে কিন্তু ইস্টবেঙ্গলকে বেশ কিছু কড়া হার্ডেল টপকাতে হবে। এবং ইস্টবেঙ্গল যে অর্জিত বাড়তি আত্মবিশ্বাস নিয়ে প্রথম দুটো ম্যাচে পেয়েছিল, সেটা একেবারে সুভাষ ভৌমিকের ভাষায় আমি বলবো ফুস হয়ে গেল। আজকে 1 গোলে এগিয়ে থেকে 1-2 গোলে হার, এটা কিন্তু আরো মরাল ডাউন করে দেবে ইস্টবেঙ্গল প্লেয়ারদের। এবং আমি একটা কথা আবার বলছি, ইস্টবেঙ্গল কোচ আজকে বলে গেছেন তাদের 4 জন ফাস্টিং এ আছেন, রোজা চলছে। ইউসেফ আছেন, রাকিব আছেন, রশিদ আছেন, আনোয়ার আলী আছেন। ইস্টবেঙ্গলের কোচ যখন জানেন যে 4টে ছেলে তার রোজা আছে, ফাস্টিং চলছে, তিনি এই 4টে ছেলেকে ফার্স্ট 11-এ রাখলেন কেন? ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারতেন, তাদের একটা হাফ তাদের জন্য নির্ধারিত করতে পারতেন। শেষের যে 20-30 মিনিট যে ইস্টবেঙ্গল দাঁড়িয়ে গেল, এই দাঁড়িয়ে যাওয়াটা মিডফিল্ড কিন্তু খেলতে পারিনি আজকে ইস্টবেঙ্গলের সেই খেলাটা। মিগুয়েলের খেলাটা কিন্তু প্রতিপক্ষ যেরকম এই অভিষেক বর্মার খেলাটা ধরে নিয়েছে অনেক দল, অফ স্পিনারের এগেনস্টে ওর যেরকম দুর্বলতা আছে, মিগুয়েলকে কড়া মার্কিং, ক্লোজ মার্কিং এ রাখলে, পুলিশম্যান ঠিক না করে ডবল কভারিং এ রাখলে, মিগুয়েলকে অকজ করে দাও, ইস্টবেঙ্গল অকজ হয়ে যাবে। এটা সেকেন্ড হাফে ওয়েন কোয়েল দেখিয়ে দিলেন। ওয়েন কোয়েল অভিজ্ঞ কোচ, ভারতে দীর্ঘদিন কোচিং করাচ্ছেন। এবং জামশেদপুরে কিন্তু 6 জন বিদেশি ছিল, যেটা আমরা বারবার বলছি। এবং 6 জনের মধ্যে কিন্তু সকলেরই অভিজ্ঞতা আছে। নিকালো মেহমান স্পোর্টিং এ খেলতেন, মাজিদ হালাল, তাকে না রেখে ওই বাসিম রশিদকে নিয়ে এসেছে। রশিদ নিশ্চয়ই বড় প্লেয়ার, কিন্তু আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, যত দিন যাবে রশিদের পারফরমেন্স গ্রাফ নিচে নামবে। একটাই কারণ, এই ছেলেটির বয়স 38 ইয়ার্স। আমরা যেটা বলবি, যত মার্চের 15 তারিখের পরে যখন প্রখর দাবদাহ শুরু হবে, কিছুই তো হয়নি। ইস্টবেঙ্গলের দুর্ভাগ্য, যখন রশিদ দারুণ সার্ভিসটা দিতে পারতো শীতকালে, তখন লিগটাই হলো না। এবার যতদিন রশিদ যাবে, রশিদ হাঁপিয়ে পড়বে। 38 বছর বয়সে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে 98% আর্দ্রতার মধ্যে খেলা সম্ভব নয়। ক্রিয়া বিজ্ঞান রশিদের বিপক্ষে, রশিদের কাছ থেকে খুব বেশি পাবে না। মাজিদ হালাল ছাড়লো কেন ইস্টবেঙ্গল? আজকে তো সমর্থকরাও বলছেন, ও মাজিদ হালাল কিন্তু আজকে ঝামাল ঘষে দিয়ে গেলেন। ওই সিংটো বলুন, দেবব্রত সরকার বলুন, দেবব্রত সরকার তো পার্ট অ্যান্ড পার্সেল এই টিমের, তিনি তো বলেন আমরা দল গড়ার ক্ষেত্রে তার ভূমিকা আছে। আমি তার কথাই বলছি। এই নাচতে না জানলে উঠোন বাঁকার মতোই বারবার একই কথা, রেফারির দোষ, রেফারির দোষ। জিতলে রেফারি ভালো, আর হেরে গেলে রেফারির দোষ। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে তো উনি জোটে প্রথমে যায়নি ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার তো কল্যাণ চোপের সাথে মিটিং করেছিলেন ইস্টবেঙ্গল তাঁবুতে, আর হাত কিন্তু অনেক লম্বা। কিন্তু আজকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আজকে তিনি রেফারিকে দোষ দিচ্ছেন। তার মানে ওইসব মিটিং ফিটিং করে কিছু হলো না। কল্যাণ নিজের প্রয়োজনে দেবব্রত সরকারকে ব্যবহার করে কি চলে গেল? হ্যাঁ, রেফারি তো আজকে যখন বলছেন যে রেফারি
এগেনস্ট রেফারির এগেনস্ট হয়তো চাপ তৈরি হবে, কোনো একটা ম্যাচে হয়তো রেফারি জিতিয়ে দেবে ইস্ট বেঙ্গলকে এরপর। এই জন্যই কি প্রশ্ন অনেক, অপ্রিয় সত্যি কথা বলি, অপ্রিয় কথা সহজভাবে বলি, তাতে কার রোষে আমি পড়লাম আমার বই গেল, আমি কেয়ার করি না। কিন্তু এই ইস্ট বেঙ্গল যে আমরা যে প্রথম বলেছিলাম যে কোয়ালিটি টিমের এগেনস্টে পড়লে এই যে ইন্ডিয়ান রক্ষণ, এই রক্ষণ নিয়ে ইস্ট বেঙ্গলে থাকা সম্ভব নয়। তাদের ডান দিকে এবং বাঁ দিকে দুটো সাইড ব্যাকারির প্রবলেম আছে। রাকিব সুপার কাপ ডুরান্ডে যে ফুটবলটা খেলেছিলেন সেই ফুটবলটা খেলতে পারছে না, ওর মাথায় অবশ্য একটা চোট আছে। আর সল ক্রেসপো, আমি বারবার বলছি আমার কথা মিলিয়ে নেবেন, টানা 4টে ম্যাচও কোনোদিন খেলতে পারে না। কেন সল ক্রেসপোকে রেখে দল গড়া হয়, মাদি থালালকে ছেড়ে দেওয়া হয়? হ্যাঁ, এর কোনো ইয়ে নেই। এখানে কেউ কি কাউকে কিছু দেয় আমি জানি না। এই কারণগুলোর জন্য এইটা সবে ইস্ট বেঙ্গলের ডেবাগলটা শুরু হলো। দেখুন এই দল কোথায় গিয়ে দাঁড়ায়। ইউসুফের নিশ্চয়ই অপরচুনিস্ট প্লেয়ার, গোলটা ভালো চেনে, কিন্তু সব ম্যাচে একটা প্লেয়ার ভালো করবে এটাও তো আশা করা যায় না। আজকে যাওয়ার দিনে আর একটা প্লেয়ার নেই, আর আজকে ওই ভদ্রলোক অস্কার ব্রুজো এটা চরম ভুল করেছেন। জামশেদপুরের মতো একটা ফর্মেডেবল সাইডের বিরুদ্ধে কখনো ওই 7 মাস ম্যাচের বাইরে থাকা ওই ভদ্রলোককে নামায় ওই সোর্সবার্গ। হ্যাঁ, এই যে মনে করবেন ইউসুফ এসেছিল ইন্ডিয়াতে, এসে দ্রুত মানিয়ে নিয়েছিল, ও লাস্ট ফুটবলটা খেলেছে অক্টোবর মাসের লাস্ট উইকে। আর এই ছেলেটি খেলেছে কবে না, আজ থেকে 7 মাস আগে। দুটোই ফ্রি প্লেয়ার ছিল, কিন্তু এ অনেক আগে টাচে ছিল। তার জন্য যে সেপ্টেম্বর থেকে এসে ফেব্রুয়ারিতে 4-5 দিন প্র্যাকটিস করে মানিয়ে নিয়েছে। কিন্তু প্রত্যেক ফুটবলারেরই সীমাবদ্ধতা আছে। ইউসুফ এটা সারপ্রাইজ প্যাকেজ ছিল যেটা প্রথম দুটো ম্যাচে, পরবর্তীকালে তো আর থাকবে না। তার খেলা দেখবে, তার ভিডিও বিশ্লেষণ হবে, তার অ্যানালিসিস হবে। এই যে সাপ্লাই লাইনটা কেটে দেওয়া, যেটা ওয়েন কোয়েল করে গেছেন, প্রণয় হালদারের ইয়ে করতে হবে। এবং বেশ কিছু কলকাতায় খেলা ছেলে ছিল জামশেদপুরে, সেটা ওদের অ্যাডভান্টেজ। এই জামশেদপুর কিন্তু মোহনবাগানকেও ব্রেক দেবে। ঘরের মাঠে খেলা জামশেদপুর কিন্তু আমার ধারণা ইস্ট বেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে খেতাবের দাবিদার হয়ে উঠবে। তার কারণটা হচ্ছে জামশেদপুর 9টা হোম ম্যাচ আছে, তাদের অ্যাওয়ে ম্যাচ মাত্র খেলতে হবে 4টে, তার মধ্যে আজকে তারা খেলে ফেললো। আর একটা কথা বলে রাখছি, জামশেদপুর এফসি টিম টু ওয়াচ, কালো ঘোড়া লিগের। এ কিন্তু ইস্টবেঙ্গলকে টপকেও শেষ করতে পারে। ক্রিয়াসূচির একটা প্রচন্ড অ্যাডভান্টেজ তারা পেয়েছে, এটা কিন্তু মোহনবাগানও পায়নি। 9টা ম্যাচ তারা হোম ম্যাচ খেলবে, 4টে ম্যাচ অ্যাওয়ে খেলবে। ইস্টবেঙ্গল আজকে খেলে 3 পয়েন্ট নিয়ে গেল। এরপরে নর্থ ইস্ট আছে, দিল্লি আছে, কেরালা আছে। দিল্লি যা টিম, ও একটা স্ট্রাইকার আছে বিদেশি আর একটা স্টপার আছে, কোনো ব্যাপার নয়, এই টিম মেরে দেবে। নর্থ ইস্টে এবছর এই মুহূর্তে কোনো টিম নয়, কেরল ব্লাস্টার্সও এমন কিছু টিম নয়। মানে এই যে 4টে দলের বিরুদ্ধে জামশেদপুর অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে, আজকে ইস্টবেঙ্গলই ছিল সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট। বাকি যে 3টে দল আছে, নর্থ ইস্ট, দিল্লি, কেরালা, এদের খেলা আমরা দেখেছি। এলে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু মোহনবাগান আর জামশেদপুরের দিকে আজকের পরে কিন্তু হতে চলেছে, এরকম যদি আমি অন্তত মনে করছি দীর্ঘ 42 বছরের অভিজ্ঞতায়। দেখা যাক ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা। কলকাতার দল আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, ইস্টবেঙ্গল হেরে গেলে কারো ভালো লাগে না। কলকাতায় যেটুকু যারা আমরা ক্রীড়া সাংবাদিকতা করি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেহামাডানের এইসব করি বলেই তো আমাদের লোকে চেনে। মোটেই ভালো লাগছে না ইস্টবেঙ্গল হেরে গেছে, কিন্তু যেটা রূঢ় বাস্তব সেটাই বললাম। আর মাদি থালাল কে নিয়ে চরম ভুল করেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সিংটু আর দেবব্রত সরকার অনেকক্ষণ মিটিং করলেন, কে কার ক্লাস নিল বোঝা গেল না। সিংটোরই হয়তো ক্লাস নিলেন দেবব্রত সরকার, দেখা যাক সেই ক্লাস থেকে কি টিপস নিল সিংটো, সেটা আবার কি ডেলিভার করলো অস্কারকে, অস্কার সেইটা কথা রাখলো কিনা আগামী দিনে বুঝতে পারবো।